সিঁদুর খেলায় শেষ হলো দশমীর আনুষ্ঠানিকতা। দেবী বিসর্জনে শুরু হয়েছে শোভাযাত্রা। বিষাদ লুকিয়ে খুশি মনেই বিদায় জানাচ্ছেন ভক্তরা। আমরা চাই মার কাছে আজকে প্রত্যাশা করেছি মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন। শেষ বেলা আবার 365 দিন অপেক্ষায় রইলাম আমরা। মহালয়ার দিন থেকে শুরু করার পর থেকে আমরা যে আনন্দ উৎসব যে উদ্দীপনা ছিল, আজকে বিসর্জনের মধ্যে দিয়ে সেই ভারাক্রান্ত মনে আমরা মাকে বিদায় দিচ্ছি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। বন্দরনগরীতে জলাবদ্ধতা, আরও ৩-৪ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক ও সফল দাবি করলেন প্রেস সচিব। পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। স্বাভাবিক হয়ে আসছে জেলার পরিস্থিতি। সদর ও গুইমারায় ১৪৪ ধারা বহাল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিজয়া দশমীর দিন দুপুরের পর থেকে চলছে দেবী দুর্গার বিসর্জনের প্রস্তুতি। ইতোমধ্যেই ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে বিসর্জনের শোভাযাত্রা। সহকর্মীদের কাছ থেকে আমরা বিস্তারিত জানব। প্রথমেই রাজধানীর পলাশী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা তো শুরু হয়েছে, কি বলছেন সনাতন ধর্মাবলম্বীরা? কেমন দেখছেন পরিস্থিতি? রাজনীতির ইতিমধ্যে কিন্তু দেবীর যে বিদায়ের ঘণ্টা, সেই বিদায়ের ঘণ্টা বেজেছে। বিসর্জনের জন্য দেবী ভক্তরা এগিয়ে যাচ্ছেন তাদের যে দেবী বিসর্জনের জন্য। সেই বহরের সাথেই কিন্তু আমরা আছি। আমরা যদি একটু জানতে চাই যে ঢাকেশ্বরী মন্দির থেকে বেরিয়ে যে কলাবউ নিয়ে তারা বেরোয়েছেন বিসর্জনের উদ্দেশ্যে, অর্থাৎ যে প্রতিমা বিসর্জন তারা করবেন, সেই প্রতিমা নিয়ে কিন্তু তারা বের হয়েছেন। প্রতিমধ্যেই অন্যান্য মণ্ডপ থেকেও কিন্তু সবগুলো প্রতিমাকেই আসলে একই সাথে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হচ্ছে। আমরা যদি দেখাই, সারি সারি ট্রাকে করে কিন্তু সেই প্রতিমাগুলোকে বিসর্জনের জন্য নেওয়া হয়েছে। মূলত পলাশী চত্বর থেকে সকলে একত্রিত হয়ে সেই বিসর্জনের জন্য যে র্যালি, সেই র্যালি নিয়ে বের হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে হাইকোর্ট হয়ে সেটি সদরঘাটের দিকে এগিয়ে যাবে। এবং দেবী ভক্তরা যেটি বলছেন যে এই আনন্দ বিষাদের সুরেই কিন্তু দেবীকে তারা বিদায় দিতে চান এবং সেই বিদায়ের মুহূর্ত যেন খুবই স্বাচ্ছন্দ্য হয়, স্বাচ্ছন্দ্য মতো তারা দেবীকে বিদায় দিতে পারেন এই বছরের মতো। সেজন্য কিন্তু এই পুরো র্যালি ঘিরে কিন্তু নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই জগন্নাথ হলের একটি যে প্রতিমার ট্রাক, সেটি কিন্তু এই বহরের সাথে যুক্ত হয়েছে এবং আনন্দ উৎসবের সাথে তারা এই দিনটিকে উদযাপন করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আগামী বছর আবারও দেবী ফিরে আসবেন। 365 দিনের অপেক্ষা মাত্র এবং দেবীর সেই আগমনে ঘিরে আবারও সেই শস্য শ্যামলায় ভরে উঠবে এই পৃথিবী এবং মঙ্গল বার্তা নিয়ে আসবেন দেবী, এমন প্রত্যাশা। এবং যে অসুরকে বধ করে আসলে আজকের দিনে এই বিজয় উৎসব, সেই বিজয় উৎসব যেন মহামান্বিত হয়। মহামায়ার এই বিদায়কে ঘিরে কিন্তু তারা অনেকেই আবেগে ভক্তির সঙ্গে এই বিদায়কে উদযাপন করছেন, আমরা যেমনটি দেখছিলাম র্যালিতে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রেদওয়ান। এবারে রাজধানীর বিনা স্মৃতিঘাট থেকে যোগ দেবেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। শান্ত, এই ঘাটেই তো দেবী বিসর্জন দেবেন ভক্তরা, এই কার্যক্রমের প্রস্তুতি কেমন দেখছেন? তাসনিম, এই মুহূর্তে আমরা বলতে পারি যে বুড়িগঙ্গা নদীতে ইতিমধ্যে 2টি প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে, একটি ধানমন্ডি এবং আরেকটি পার্শ্ববর্তী এলাকা থেকে। এবং এখানে বলতে হবে যে প্রতি বছর এই বিনা স্মৃতি স্নানঘাটে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। এবং নবমীর পরে দশমী, অর্থাৎ নবমীতে যেই মহিষাসুরের সাথে যেই মহাযুদ্ধ, সেই যুদ্ধে মহিষাসুরকে পরাস্ত করে দেবী কিন্তু বিজয়া হিসাবে প্রতিষ্ঠিত হন এবং তিনি আজকে তার পরিবারকে সাথে নিয়ে কৈলাসে ফেরত যাবেন। এই যে জার্নি, এই জার্নিটাকেই কিন্তু তারা প্রতীকী হিসাবে
এই স্রোতস্বিনীর পারে এসে তারা নদীর মাঝখানে গিয়ে দেবীকে বিসর্জন দেন। এবং এখানে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি প্রতিবারের মতো এবারও কিন্তু এখানে সেনা সদস্য যেমন উপস্থিত রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন, আনসার বাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, নৌ পুলিশ রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, একই সাথে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এবং সকল ধরনের সুযোগ সুবিধা এখানে রাখা হয়েছে যাতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা যেন এখানে কাজ করতে পারেন। এবং স্বেচ্ছাসেবকরা এখানে অপেক্ষায় রয়েছেন, একটি করে ট্রাক আসবে এবং ট্রাক এসে প্রতিমাগুলো এই নৌকায় তোলা হবে এবং নৌকাগুলো মাঝ নদীতে গিয়ে তারা কিন্তু বিসর্জন দিবেন। এখন পর্যন্ত 2টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং আরও শতাধিক কিন্তু পথে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি যা আমরা দেখছি খুব সুন্দরভাবেই প্রতিমা বিসর্জনের কার্যক্রম সম্পন্ন হবে এখানে। তাসনিম, ধন্যবাদ শান্ত। চোখের কোণে অশ্রু, মুখে তবু হাসি, এইভাবে দেবীকে বিদায় মণ্ডপে মণ্ডপে। সকাল থেকেই বিহিত পূজা, অঞ্জলি আর ঘট বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় বিজয়া দশমীর পূজার আচার। বিষাদ লুকিয়ে এই দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মাতেন নারীরা। গজে করে কন্যারূপে মর্তে এসেছিলেন দেবী, আজ কৈলাসে ফিরলেন দোলাই। ভক্তদের মনে তাই শোকের ছায়া। দেবী থাকবে কতক্ষণ, দেবী যাবে বিসর্জন। বিজয়া দশমীর সকাল থেকে বিষাদ আর উল্লাস। বিহিত পূজার মাধ্যমে শুরু হয় দেবীকে বিদায়ের প্রস্তুতি। মন্ত্রোচ্চারণে মহিষাসুর মর্দিনীর আরাধনা। অশুভকে নাশে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন ভক্তরা। ঢাক কাশের তালে শুভ শক্তির আধার বিজয়া রূপে মহামায়ার আরতি। অঞ্জলির মাধ্যমে দেবীর কাছে রোগ শোক ক্লেশ থেকে মুক্তির প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। বিদায়ের সুরে মন ও কেঁদে ওঠে ভক্তদের। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে তেমন আশাবাদীও সামনের বছর মা আবার আসবে। মন খারাপ লাগছে না, কারণ দেবী দুর্গা তো সবসময় আমাদের মাঝে আছেন, থাকবে। দশমীর মাকে বিসর্জন দিতে হবে, দুঃখ ভাক্রান্ত মন, তারপরেও ভাবছি মা তো আবার আসবেন। বিসর্জন বিদায় অনুষ্ঠান বটে, কিন্তু আবার আগমনের জন্য প্রার্থনা করেছি যে আগামী বছরে যেন তুমি এমনি করে আমাদের কাছে আবার ফিরে এসো এবং শান্তি নিয়ে এসো, আমাদের সমস্ত অশান্তি দূর করো এবং সমস্ত অমঙ্গল দূর করো। অঞ্জলি শেষে দর্পণ ও ঘট বিসর্জনের মাধ্যমে শেষ হয় দশমীর পূজার আচার। এরপর দেবীকে বরণ করে শুরু হয় দশমীর আনন্দ ঘন মুহূর্তের শেষ অংশ, সিঁদুর খেলা। সব আচার শেষে সিঁদুরে রাঙিয়ে বিবাহিত নারীরা মত্ত হন সিঁদুর খেলায়, যেখানে থাকে না বয়সের কোনো ভেদাভেদ। বিদায়ের মন খারাপ মনে রেখেই চলে এই উদযাপন। দেবী যাতে শাখা সিঁদুর অক্ষত রাখেন সেই প্রার্থনা করেন বিবাহিত নারীরা। যে 4টা দিন অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, প্যান্ডেল ঘুরেছি। মায়ের কাছে প্রার্থনা বছর বছর এভাবেই যেন আমরা মায়ের আরাধনা করতে পারি, আর মা যেন আমাদের সিঁদুর অক্ষয় রাখে। সামনের বছর আবার আসবে, আবার সেই আনন্দ নিয়ে আমরা আবার থাকবো, আবার সেই আশা নিয়েই থাকবো যে মা আসছেন 1 বছর পরে। নাচে গানে আর উল্লাসে দেবীর বিজয়ক্ষণ উদযাপন। চোখের জলে নয়, হাসি মুখেই দেবীকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। চোখের কোণে অশ্রু লুকিয়েই এই উচ্ছ্বাস। দুধে ভাতে থাক সন্তান, অক্ষত থাক সিঁদুর, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা দেবীর কাছে। তবু মনে আশ্বাস, আসছে বছর আবার হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর তিনি বলেন, 2-1টি ঘটনা ছাড়া সকলে মিলেমিশে সফলভাবে পূজার আয়োজন করা হয়েছে। সর্বোচ্চ চেষ্টার ফলেই এমন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজনে সাহায্য করা এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। 1-2টা ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের 33,000 পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সকাল থেকে হবিগঞ্জে টানা বৃষ্টি, মাধবপুর ও চুনারুঘাটে ভারী বর্ষণে চা বাগানের শুকনো ছড়া খালগুলো প্রাণ ফিরে পেয়েছে। কোথাও কোথাও সড়কে দেখা দেয় সাময়িক জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতেও দেখা দেয় জলাবদ্ধতা। কাতালগঞ্জ, আগ্রাবাদ, জেইসি সহ বেশ কিছু এলাকায় সড়কে পানি থাকায় ব্যাহত হয় যান চলাচল। গণপরিবহন সংকটে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় বেশি ভাড়া আদায়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এলাকাবাসী জানায়, ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয় তাদের। বাসা থেকে বাইরে করতে পারতেছি না, যানবাহনও ডবল ভাড়া, এখানে তো শান্তি নাই। একটু সামান্য বৃষ্টি হলে শুরু পর এটা একেবারে ডুবে যায়। নালাটা পরিষ্কার করলো, আবার দিন শেষে জনগণে আবার অপরিষ্কার করে ফেলতেছে, ওই কারণেই। সকাল থেকেই মেঘাচ্ছন্ন উপকূলীয় জেলা সাতক্ষীরার আকাশ। কখনো গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। প্রচুর বর্ষা আছে, মানে এলাকা মানে ঘেরবেড়ি চলে যাবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখন যে সাতক্ষীরা যাবো ডাক্তার দেখাতে যাতে পারছি না, বিশাল ভোগান্তিতে আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আজ শেষ রাত নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ফলে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানান, দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাব থাকবে 3 থেকে 4 দিন। এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে রাজধানীবাসী। সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ, সাথে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে নিম্নচাপ। নিম্নচাপের কারণে গত 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এখনও নিম্নচাপ থাকায় দিনভর বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। দুর্গাপূজার ছুটি ও মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম। তাই যানবাহন কম থাকায় অভিযোগের পাশাপাশি অনুযোগও রয়েছে সাধারণ জনগণের। বৃষ্টিটা অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরেই হচ্ছে, আর আমার কাছে মনে হচ্ছে একদম অফ সিজনের বৃষ্টি, কারণ এই টাইমে আমরা সচরাচর খুব একটা বৃষ্টি দেখছি না। বৃষ্টির জন্য যা ভোগান্তি সেটা হয়েই যাচ্ছে, মানে 4 দিনের ছুটিটা আমরা ঢাকাবাসী সেভাবে মজা করতে পারছি না। সকাল থেকে বাইরে হয়েছে, এখনো আমরা বেশি ইনকাম করতে পারিনি। যানবাহন থেকে শুরু করে অনেক সমস্যায় আমাদের সাধারণ জনগণের ভোগান্তি পড়তে হয়। গাড়ি ঘোড়া কম, কিন্তু বাড়িতে তো পড়তেছি না, এখন একদম নিতান্ত দরকার দেখে বেরিয়েছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনও গভীর নিম্নচাপ বিরাজমান রয়েছে। এর ফলে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের কারণে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে। গতকাল একটা নিম্নচাপ ছিল, এটা আরও ঘনীভূত হয়ে আজকে শেষ রাত নাগাদ এটা গভীর নিম্নচাপ হয়েছে। এটা হয়তো আজ রাত নাগাদে এটা উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে, এবং কিন্তু এর প্রভাবটা বেসিক্যালি আরও 3-4 দিন থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে চলছে প্রতিমা বিসর্জন। যাচ্ছি সেখানে সহকর্মী আলামিন শিকদারের কাছে, সরাসরি যুক্ত হব আলামিনের সঙ্গে। আলামিন, বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন চট্টগ্রামে? পুণ্যার্থীরা কি বলছেন? তাজনীন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ অভয়মিত্র ঘাট এবং কালুরঘাট সহ সব মিলিয়ে 100টি মন্দিরের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো বিসর্জন করা হবে। এই তথ্য আমাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এখানে সিটি কর্পোরেশনের মেয়র পরিদর্শন এসেছিলেন এবং তিনি পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিদর্শন এসে বলেছেন টোটাল 100টি মন্দিরের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো বিসর্জনের জন্য সার্বিক যে ব্যবস্থা গ্রহণ, সব ধরনের ব্যবস্থা গ্রহণ তারা করেছে। আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন মানুষের উপচে পড়া ভিড় দেখছি। প্রতিমা বিসর্জন
বিসর্জনের যে কার্যক্রম সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ট্রাকে ট্রাকে বিভিন্ন মণ্ডপ থেকে আমরা দেখছি প্রতিমাগুলো পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে আসছে এবং সেখানে আসার পরে আবির এবং আরাধনার শেষে আমরা দেখছি যে পতেঙ্গা সমুদ্র সৈকতের যে জলরাশি সেখানে মায়ের যে বিসর্জন সেই বিসর্জনটি চলছে এবং এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে নিরাপত্তার একটি কড়া ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি, আমরা দেখেছি নৌবাহিনী, কোস্টগার্ড, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে। এখনো দেখা যাচ্ছে যে পুলিশের ওয়াচ টাওয়ার এখানে রয়েছে, মেডিকেল ক্যাম্প একটি রয়েছে, সেখানে তাৎক্ষণিক যদি কেউ হতাহত হয় বা তাদের কারো চিকিৎসার প্রয়োজন হয়, যারা পূজার্থীরা আসছেন বা দর্শনার্থীরা আসছেন, সেই ধরনের ব্যবস্থা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে এবং যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কিন্তু পর্যাপ্ত যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন পর্যন্ত অন্তত 20টিরও বেশি প্রতিমা বিসর্জন হতে দেখেছি এবং পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে সেই সংখ্যাটা আরো বাড়ছে। তাজনীন, ধন্যবাদ। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা10 নিউ ইয়র্ক থেকে রওনা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেন ও বক্তব্য রাখেন। নভেম্বর নাকি ডিসেম্বর, কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এমন আলোচনার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির জানালেন, অচিরেই ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ নিজেই জানাবেন তারেক রহমান। জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে দাবি দাওয়া নিয়ে পরবর্তী সংসদে যাওয়ার পরামর্শ দেন। জাতিসংঘের 11 দিনের সফর শেষে ডক্টর ইউনূসের সাথে দেশে ফিরেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে তিনি কথা বলেন আগামী নির্বাচন ঘিরে শঙ্কা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। দিনক্ষণ তো উনি যখন আসবেন উনি জানাবেন, তখন দলও জানাবে আপনাদেরকে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় জনগণ তাদের রুখে দিবে। যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দাওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন, সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন। এ সময় পাহাড়ে কাদের মদদে অশান্তি সৃষ্টি হয়েছিল তাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তৃতীয় পক্ষের ইন্ধন বলে মনে করেন পাহাড়ি বাঙালি নেতারা। মূল অভিযোগের তীর সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর দিকে। নেতারা বলছেন, সামনের জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনা অংশ এটি। তবে সব মোকাবেলা করে সম্প্রতি বজায় রাখতে চান সকল সম্প্রদায়ের মানুষ। এদিকে স্বাভাবিক হয়ে এসেছে এই জেলার জনজীবন। বিভিন্ন ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। খাগড়াছড়ির পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। এখানে সবুজ পাহাড়ে লালচে আগুন, যে আগুনে শুধু সম্পত্তি পড়েনি, পড়েছে পাহাড়ি বাঙালির সম্প্রীতির চাদর। পার্বত্য অঞ্চলে যেসব বিষয়গুলো নিয়ে উত্তপ্ত হয়, সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে, তার মধ্যে একটি হচ্ছে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা। এবারও খাগড়াছড়িতে যেই ঘটনাকে কেন্দ্র করে 3 জন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছে, উত্তপ্ত হয়েছে, 144 ধারা পর্যন্ত জারি হয়েছে, সেটিও একটি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে। কিন্তু
ধর্ষণে বিচার চাইতে গিয়ে কেন সংঘাতে ছড়িয়ে পড়ল শহর থেকে অন্তত ৩৫ কিলোমিটার দূরের গুইমারায়, কেন অন্যান্য পার্বত্য অঞ্চলগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়েছে, সেটি আমরা জানার চেষ্টা করেছি। এক পরিসংখ্যানে দেখা যায় গেল এক বছরে পার্বত্য অঞ্চলে অন্তত ১১টি ধর্ষণের অভিযোগ উঠেছে, যার মধ্যে পাহাড়ি কর্তৃক পাহাড়ি ৬টি, বাঙালি কর্তৃক বাঙালি ৩টি, একে অপরের বিরুদ্ধেও আছে অভিযোগ, কিন্তু কোনোটি নিয়েই সহিংসতা কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রশ্ন ওঠে, কেন এবারের অভিযোগ নিয়ে এত রক্তপাত? সাম্প্রতিক ঘটনায় দেখা যায় ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতারের পরও শহর জুড়ে বিক্ষোভ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, ১৪৪ ধারা ভেঙে সহিংসতা, ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাজার, বাড়িঘরে আগুন, ৩ জনের প্রাণহানি। বিষয়গুলো কিছুটা রহস্যজনক। আন্দোলনের পেছনে অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অভিযোগের তীর পাহাড়ি বাঙালি উভয়ের। বিষয়টি বুঝতে পেরেই আন্দোলন থেকে সরে যান মারমা সম্প্রদায়ের মানুষ। মূল নেতৃত্ব কারা, আমি যখন এটা খুঁজে পাচ্ছি না, তখন তো অটোমেটিকলি ভাবে এটা সবাই এটা প্রকাশ হয়ে গেছে যে এটা কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, তৃতীয় পক্ষ আন্দোলনকে মুখ ঘুরিয়ে ফেলছে। ৫ই আগস্টের পরে এটা পরাজিত শক্তি যারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ঘাপটি মেরে আছে, তাদের অর্থায়নে এখানকার যে ইউপিডিএফ আছে একটা মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলে তারা এই ভায়োলেন্সটা করেছে। সরাসরি না বললেও পুরো আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন সমাজকর্মী ও জেলা পরিষদ চেয়ারম্যান। এইভাবে যদি আমরা পাহাড়ে মারামারি দরাদরি করে থাকি, আসলে আমরা অশান্তিতে বাস করতেছি। অনেকেই বলে হচ্ছে এখানে আরো কিছু ইন্ধন যোগাচ্ছে, তো এটা তো আমি সরাসরি বলতে পারতেছি না। ইন্ধন যোগানোটা সবসময় এই ধরনের আমাদের এখানে কিছু ঘটনা ঘটলে পাহাড়ি বাঙালি দাঙ্গা ওঠে। আঞ্চলিক সংগঠনগুলোকে নিরস্ত্রীকরণ করা না হলে পাহাড়ে সম্প্রীতি ধরে রাখা কঠিন বলে মনে করেন উভয় সম্প্রদায়ের নেতারা। নতুন প্রজন্মকে চাইলেও রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ ৪০ বছর ধরে এটাকে দেখে দেখে বড় হয়েছে। পাহাড়ি বাঙালি যে শব্দটা আমরা বেরিয়ে এসে সম্প্রীতি দিকে আমরা এগিয়ে নিতে হবে। এটা থেকে উত্তরণ হতে হলে এখানে অস্ত্রগুলা, অবৈধ অস্ত্রগুলা অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে। কয়েকদিনের হামলা ভাঙচুরের পর এখন অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়ির জনজীবন। দোকানপাট খুলেছে পুরোদমে, পর্যটকরাও আসতে শুরু করেছেন খাগড়াছড়িতে। শুক্রবার নাগাদ ১৪৪ ধারা তুলে নেওয়ার চিন্তা ভাবনা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা। থানাগুলোতে আমাদের ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনারা সম্প্রীতি সমাবেশ, তারপরে সুরক্ষা কমিটি করছেন, সেখানে সকল পাহাড়ি বা বাঙালি তারা মিলেই তারা মিটিং করছে এবং তারা তাদের ভিতরে যে এই যে অবিশ্বাস বা ভয়ের একটা বিষয় কাজ করছে, আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করে যেন দ্রুত একটা আগের অবস্থা ফিরে আসতে পারি। খাগড়াছড়ি সদর ও গুইমারার সংঘর্ষ, আগুন, নিহতের ঘটনায় ২ থানায় পুলিশ বাদী হয়ে ৩টি পৃথক মামলা দায়ের করেছে। আসামির সংখ্যা অজ্ঞাত কয়েকশো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। দেশের আইনি কাঠামো ও সংবিধান অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলো মিলনায়তনে অনুষ্ঠিত সভায় একথা বলেন তিনি। রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন করবে। বিএনপি ক্ষমতায় আসলে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে দেশ গঠন ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হবে বলে জানান তিনি। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঝিনাইদহ ৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী। বিএনপির মনোনয়ন পেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার আশ্বাস দেন তিনি।